হযরত শাহজালাল বিমানবন্দরে একটি ঘটনা ঘটেছে। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি যিনি, তাকে গ্রেপ্তার করা হলো এত মাস পরে, মনে করেন 18 মাস, তারেক রহমান সরকারের 1 মাস, 19 মাস। অবশেষে ডিবির হাতে আটক হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন, যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। 3 দিক দিয়ে যদি ঘিরে ফেলে, ভারতের আর যাবার কোনো জায়গা নেই। এই যে শুভেন্দু গরু খাওয়া 2 বাটি গরুর মাংস খাইছিল, মনে আছে? ওই শুভেন্দু একজন ঘুষ করতো। হ্যাঁ ভাই, ও ঘুষ খাইতেছে, একেবারে গোপন ক্যামেরায় ধরা পড়ছে ও ঘুষ খাইতেছে। পৃথিবীতে একটি দেশও নেই বাংলাদেশের মতো যেখানে প্রতিবেশী দেশের দালাল এত বেশি থাকে। লক্ষ লক্ষ দালাল না, কোটি দালাল আছে প্রতিবেশী দেশ। তারা প্রতিবেশী দেশকে, তাদের সাথে তারা থাকতে চায় এবং তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। তারাই হলো এদেশের সবচেয়ে বড় শত্রু, ইন্ডিয়ানরা নয়। তো যেই বান্দির পোলা, যেই নোটির পোলা বলে যে 3 জন মুক্তিযোদ্ধা মিলা 170 জন পাকিস্তানি আর্মিকে সে ঘেরাও করছে, সে আটক করছে, এই খানকির পোলা আর যাই হোক, সে মুক্তিযোদ্ধা না, সে একটা প্রতারক, ভুয়া, মাদারচোদ, মুনাফেক, মিথ্যুক, ভণ্ড। প্রিয় দর্শক, এবার একটি চরম সত্য কথা আমাদের সামনে এসেছে। একজন বিশ্লেষক বলেছেন, ভারত আমাদের শত্রু না, বরং বাংলাদেশের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতের দালালেরা আমাদের শত্রু। এমনকি তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশের জনগণই নিজেদের দেশের বিরুদ্ধে কাজ করে এবং অন্য দেশের দালালি করে। প্রিয় দর্শক, এই বিশ্লেষকের মন্তব্যের সাথে আপনি একমত পোষণ করছেন কিনা সেটি অবশ্যই জানাবেন, এবং ভারতের হাত থেকে বা ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে এই মুহূর্তে বাঁচতে বাংলাদেশের করণীয় কি কি সেগুলোও আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে এই মুহূর্তে যেই খবরগুলো রটেছে সেটি আসলে কতটা সত্য, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কোথায় আছেন, সবগুলো বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসার জন্য আজ 9 মে শনিবার সকাল 6টায় লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে তার নিয়মিত স্বাস্থ্য ফলো আপের জন্য সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন 2 বার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2 বারই তার এই বিদেশ যাত্রা আটকিয়ে দেয়। তার সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কথা বলেছেন সাক্ষাৎকারে। অবশেষে বিএনপি সরকার তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলো, তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে এবং জনমনে এই প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, এই যে শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে গেলেন, লন্ডনে চলে গেলেন, বিএনপি সরকার সরকারি খরচে, তার পরিবার সহ কিন্তু গেছে, খেয়াল করবেন, রাষ্ট্রপতি পরিবারের সকল সদস্য। তাহলে পরিবার সহ যেহেতু তিনি গিয়েছেন এবং লন্ডনে, প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঘুরপাক খাচ্ছে, তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না? তিনি কি একবারে গেলেন নাকি তিনি রাষ্ট্রপতি পদের লোভে আবার ফিরে আসবেন? অধিকাংশ রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই যাওয়ার একটা মৌকা খুঁজছিলেন, কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন, যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এই বিএনপি সরকারের কথাই যদি বলি, এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তাকে দিয়েই কিন্তু খালেদা জিয়া, তারেক রহমানের মামলাগুলো দায়ের করা হয়েছিল, মামলাগুলো রুজু করা হয়েছিল, চালু করা হয়েছিল, এবং তিনি তারেক রহমান খালেদা জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সচেষ্ট ছিলেন। শেখ হাসিনা তাকে দুদকে এনেছিলেন, দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। এইখানে এসে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের যতগুলো মামলা ছিল সবগুলো সচল করেছিলেন। শুধু তাই নয়, এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তিনি বারবার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি তিনি কখনোই স্বীকার করেন নাই, মানতে চান নাই।
শুধু তাই নয়, এই রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই যে এত পরীক্ষা তিনি দিয়েছেন শেখ হাসিনার কাছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই তিনি যখন শেখ হাসিনার পায়ে ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন, তখন তিনি তার সালাম নেন নাই। আবার এই সালাম নেন নাই এটা আবার তিনি বলেছেন, কষ্ট পেয়েছেন, তিনি খুব দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সালাম নিলেন না, আমি তার কাছে কোনো অপরাধ করে ফেলেছি কিনা আমি জানি না। সব তার মুখের ভাষা। কিন্তু অবশেষে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে ওই পদটি অলংকৃত করেছে এবং তার যাবতীয় অপকর্ম এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বৈধতা তৈরি করেছে। তিনটি নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন, বিনা ভোটের নির্বাচন এবং নৈশ ভোটের নির্বাচন। এই সবগুলোর বৈধতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু তিনি গেছেন, 18 তারিখে তার ফিরে আসার কথা। এই 18 মে 2026 সালে চিকিৎসা শেষে লন্ডন থেকে তার ফিরে আসার কথা। এখন তিনি আদতেও ফিরে আসবেন কিনা, দীর্ঘদিন তিনি যাওয়ার জন্য একটা মৌকা খুঁজছিলেন, পায়ে তারা করছিলেন। কারণ ওই যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছি, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম অপরাধী তিনি নন, ক্ষেত্র বিশেষ শেখ হাসিনার চেয়ে বেশি অপরাধ তিনি করেছেন। তাহলে তিনি যখন এই পদ থেকে সরে দাঁড়াবেন, তখন তো তাকে বেশ কয়েকটি বিচার মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খড়গ হস্ত তার দিকে ধেয়ে আসছে, শাপলা গণহত্যার যে বিচার, হত্যাকাণ্ড, এটি তার দিকে ধেয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে যে 1400-র মতো শহীদ হয়েছেন, তাদের আত্মাগুলো এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে ধেয়ে আসছে। যে 50,000-এর মতো আহত, ক্ষত বিক্ষত, পঙ্গু, হাত হারা, পা হারা, তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে এগিয়ে আসছে। সর্বোপরি আমিডামি ভোটের নির্বাচন, নৈশ ভোটের নির্বাচন আর বিনা ভোটের নির্বাচন, এই তিনটি নির্বাচনে তিনি যে মানুষের ভোটাধিকার হরণ করেছেন, মানুষের গণতন্ত্রকে হরণ করেছেন, এই অপরাধ তার দিকে ধেয়ে আসছে। সুতরাং ফাঁসির দড়ি তাকে বলছে যে তুমি যেখানেই যাও না কেন, তুমি যে অপরাধ করেছো এই জায়গা থেকে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই, একমাত্র আছে বিএনপি, যে তোমাকে সসম্মানের সরকারি খরচে লন্ডনে পাঠিয়ে দিল, তুমি বেঁচে গেলে। ফাঁসির দড়ি তাকে এইভাবে বলছে যে তুমি বেঁচে গেলে, কারণ সরকার তোমাকে সরকারি খরচে পাঠিয়ে দিয়েছে, পালিয়ে যেতে দিয়েছে। যাই হোক, আবারও বলছি, তিনি আদৌ ফিরে আসবেন কিনা এটি দেখার জন্য আমাদেরকে আগামী 18 মে 2026 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাকিস্তান তো আছেই, এখন চীনের বাস্কেটে বাংলাদেশও যাচ্ছে। ভারত এতে আতঙ্কিত। কেন আতঙ্কিত হবে না? আমি ভারতের প্রধানমন্ত্রী হলে মনে করতাম চীন এখন কৌশলগতভাবে ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। তিন দিক দিয়ে যদি ঘিরে ফেলে, এক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর ছাড়া ভারতের আর যাবার কোনো জায়গা নেই। ভারত মহাসাগরেও চীনের নেভি, পাকিস্তানের নেভি এবং বাংলাদেশের নেভি তদারক করবে, মিয়ানমারের নেভি সেখানে ঘোরাফেরা করবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হবে। ইরান যুদ্ধ শেষ হলেই সেটা আপনারা দেখতে পারবেন। তো ভারত একা হয়ে গেল, ভারতের পক্ষে দাঁড়ানোর কেউ কিন্তু নেই। ভারত তিন দিক থেকে চাপে পড়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল। সেখানেই তিস্তা প্রজেক্টে বাংলাদেশ কাজ দিচ্ছে চীনকে। এটা ভারত যতই প্রতিবাদ করুক, আশঙ্কায় জর্জরিত হোক, বাংলাদেশ সরকার চীনের এই তিস্তা প্রজেক্ট গ্রহণ করার ব্যাপারে তাদের হাঁ ছাড়া না বলার কোনো অবকাশ নেই। চীন এদিকে বাংলাদেশের অস্ত্র বিক্রি বাড়াচ্ছে, বন্দর উন্নয়ন করছে। চট্টগ্রাম ও সম্ভাব্য সোনাদিয়া বন্দর চীনের প্রভাবে চলে এলে ভারত মহাসাগরে চীনের পা আরো শক্ত হবে। এটা ভারতের জন্য খুবই দুর্বিষহ ব্যাপার। তৃতীয়ত, উত্তর ও পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য সম্ভাব্য আশ্রয়ের আশঙ্কা। চীন এবং শুধু চীন না, বাংলাদেশও এই আসামের যে সেপারেটিস্ট তাদেরকে আশ্রয় দেবে, যেটা খালেদা জিয়া সরকার করেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছিলেন। এবারে নিশ্চয়ই সেই ব্যর্থতার মুখ দেখবে না বাংলাদেশ। চীন এখন অনেক শক্তি অর্জন করেছে। মানে খালেদা জিয়ার আমলের চীন আর 2026 সালের চীন এক জিনিস না। ভারত এখন চারদিক দিয়ে তারা চীন দ্বারা পরিবেষ্টিত। কিন্তু
এটা আপনাকে বুঝতেই হবে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি, এবং ফরেন পলিসির উপর ডিপেন্ড করবে তার ডোমেস্টিক পলিসি, ডোমেস্টিক পলিসির উপর নির্ভর করবে তার অর্থনৈতিক নিরাপত্তা, চাকুরি বাকুরি এবং সব ধরনের নিরাপত্তা। আপনি ইউএই এর দিকে তাকিয়ে দেখেন, ইউএই মার্কিন বলয়ে ঢুকে গিয়ে এখন যে মারটা খাচ্ছে, তাতে যে অবস্থা ইউএই এর হয়েছে আরো হবে। ইরান তাকে আরো সাহায্য করবে, ইউএই বাণিজ্যিকভাবে অচল হয়ে পড়বে বলে আমি আশঙ্কা করি, আমি মনে করি। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে কোনো পরাশক্তি নেই। ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এসে যুদ্ধ করবে আমার মনে হয় না। ইরানেই ভারত আমেরিকা কিছু করতে পারছে না। এখন দক্ষিণ পূর্ব এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে ঢুকে ভারতের পক্ষে যুদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এই আশা দুরাশা, এই আশায় গুড়ে বালি। কিন্তু বাংলাদেশের জন্য সুযোগ ও ঝুঁকি দুটোই আছে। নো রিস্ক নো গেইন, আপনাকে কিছু ঝুঁকি নিতেই হবে। বাংলাদেশ এখনো পুরোপুরি কোনো অক্ষে যোগ দেয়নি। এটি হেজিং স্ট্র্যাটেজি, তবে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এই অঞ্চলে কি ঘটবে তা নির্ভর করবে কূটনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির উপর। বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, শক্তিধর হতে হবে সামরিক দিক দিয়ে। ভারতের পশ্চিমবঙ্গে যে বিজেপির উত্থান, তারা যে বাংলাদেশি নামে মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করবে, সেটা প্রতিহত করতে হলে আপনার হাতে বন্দুক থাকতে হবে। বাংলাদেশের প্রতিটা নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে শক্তিশালী করতে হবে, এবং আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে আরো 4 গুণ 5 গুণ শক্তিধর হতেই হবে। এবং চীন ছাড়া এ ব্যাপারে বাংলাদেশের সাহায্যে কেউ এগিয়ে আসছে না, আসবেও না। চীনেরও স্বার্থ আছে, চীনের এই স্বার্থকে বাংলাদেশ ব্যবহার করতে হবে। চীন শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণে নিতে চায়, সেটা বাংলাদেশের সাহায্য ছাড়া এটা সম্ভব না। বাংলাদেশে ভারতের ট্রানজিট বন্ধ করা ছাড়া চীন তার স্ট্র্যাটেজি রূপায়িত করতে পারবে না। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে হবে? 54 বছর 55 বছরে একটাই তো সরকার ছিল, যে সরকার ওনাদের সঙ্গে চোখে চোখ রেখা কথা বলছে। হ্যাঁ ভাই, চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে অশান্তি দিলে তোমাকে আমি অশান্তি দিব। ওই চিকেন লেগের কথা মনে করাই দিছে। আর এই চিকেন লেগটা কি ছিল কাহিনী জানেন? ওই যে বলতো না, আওয়ামী লীগ সরকার 41 সাল পর্যন্ত আমাদেরকে পাওয়ার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক, এই দেশকে আমরা শীর্ষস্থানে নিয়ে চলে যাবো, একেবারে চাঁদে ঠেকাইয়া দিল। বিরাট বড় প্ল্যান কইরা ফেলছিল তো ভাই। হ্যাঁ ভাই, ওই যে চিকেন লেগ, ওই সাইডে রংপুর, ওই জায়গাটুক দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। আরেকটা কি ছিল জানেন? আমাদের এই যে কক্সবাজারের এই সাইডটা, এই সাইড থেকে একটা ল্যান্ড দিয়ে দিবে, আর ওই ল্যান্ডের সাথে সমুদ্রের সম্পর্ক। তার মানে কি জানেন? 7 সিস্টারেরও একটা সমুদ্র বন্দর হয়ে গেল। আর ওদিক দিয়া রংপুরের ওই সাইড দিয়ে দিলে চিকেন লেগটা মোটা, হাতির মতো মোটা গলা হয়ে গেল। এই ছিল তাদের প্ল্যান। হ্যাঁ ভাই, এই যে শেখ হাসিনা বলতো না, ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে। কোন কথার উপরে ভিত্তি করে এই কথা বলতো? এইটার উপরে ভিত্তি করে এই কথাগুলো বলতো। এইটাই ছিল তাদের 41 সাল পর্যন্ত প্ল্যান। কিন্তু ওই বাড়া ভাতে, ইলিশ ভাতের মধ্যে ছাই দিয়ে দিল কে? ডক্টর ইউনূস। 5ই আগস্টে আইসাই কিন্তু ওই ছাইটা দিয়ে দিল। এবং রংপুর নীলফামারীতে ওই সাইডে এয়ারপোর্টটা চালু করলো, ওইখানে ড্রোন ক্যামেরার জন্য টার্কিকে আহ্বান করলো, চীনকে আসতে বললো, অনেক রকম প্ল্যান করে ফেলাইলো। কারণ ওই চিকেন লেগ, ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তো ওই জায়গাটার মধ্যেই হুমকি দিয়ে রাখলো, ওই চিকেন লেগের দিকে দৃষ্টি দিয়ে রাখলো যে আমারে ডিস্টার্ব করলে ওই যে চিকেন লেগ, এই প্ল্যানে আগে যাইতেছিল। যার জন্য ডক্টর ইউনূস হয়ে গেছিল দুশ্মন। হ্যাঁ ভাই, দুশ্মন হয়ে গেছিল। এই যে শুভেন্দু অধিকারী রাত দিন 24 ঘন্টা ডক্টর ইউনূসকে জঙ্গি বলতো না, ওদের মিডিয়া সারা দিন চিৎকার করতো না, এখান থেকে দৌড় দিয়া ওই পর্যন্ত চলে যাইতো স্লিপ কাইটা, হ্যাঁ, আর চিৎকার করে বলতো মোল্লা মোল্লা, জঙ্গি জঙ্গি। আর এই জঙ্গিরা কারা? ডক্টর ইউনূস, কিংস পার্টির এরা এবং জামাতে ইসলাম, এরা একটা জঙ্গি সংগঠন, এরাই এখন দেশ চালাইতেছে। হ্যাঁ, এখনো বলে কিন্তু অনেকে, এই সংসদের মধ্যে আকার ইঙ্গিতে বলতে দেখছি যে 18 মাস তো তাদেরই সরকার ছিল, মানে 18 মাস জামাতে ইসলামের সরকার ছিল। এখন আর জামাতে ইসলাম ওইসব সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না, যার জন্য এত চিৎকার, এত অভিযোগ, এইসব কথা বলা হয়। আমরা শুনি, ঠিক আছে ভাই, এগুলো রাজনৈতিক কথা, এগুলা কানে নিতে চাই না। আসল সত্যটা কি? আসল সত্যটা হইল ডক্টর ইউনূস একটা রাস্তা দেখাই দিয়া গেছিল। বলছিল না, বহুত বড় দেশ ভারত, বহুত বড় দেশ চীন, ওরা যদি উঠতে চায় মাঝখানে আমরা, ওদের হাওয়াতে আমরাও আকাশে উঠতে পারবো। এই কথাগুলো বলছিল না? আরো বলছিল না যে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে সামনে যেতে হবে। আরো কি বলছিল? রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা নাই। এইসব কথাগুলার মানে কি? এইসব কথাগুলার মানে তাদেরকে বলা, হ্যাঁ, তাদেরকে এই হুমকিগুলা দিছে। এই রিসেট বাটন মানে নতুন করে আবার সংবিধান লেখা, ওই যে 72-এর সংবিধান যেটা তোমরা লেখা দিছিলা গোপনে, সেটাকে আমরা চেঞ্জ করব, সংস্কার করব, এইটারই তো ইঙ্গিত দেওয়া রিসেট মানি, যার জন্য ডক্টর ইউনূস শত্রু হয়ে গেছিল। তো যাই হোক,
ডক্টর ইউনূসের কেউ কিছু করতে পারলে কইরা দেখান ভাই। হ্যাঁ ভাই, অনেকেই তো দেখি এই যে এনসিপির অমুকে এত কোটি টাকা মেরা দিছে, 200 কোটি 400 কোটি, বহু রকম কথা শুনছি, কই তাহলে তো ধরলেন না। হ্যাঁ, এই যে বিএনপি সরকার, ওনারাই তো বলতো, ওনাদের লোকরাই বলতো, তো ওনারা ধরে না কেন? 2.5 মাস 3 মাস হয়ে যাইতেছে, সরকার চালাইতেছে, অপরাধীর যদি কোনো প্রমাণ থাকে ধইরা ফালান, হাতে হ্যান্ডকাপ পরাইয়া দেন, কিন্তু কেন দিচ্ছে না? অনেকে বলতেছে বিএনপি ছাড় দিতেছে এনসিপি কে, এবং এই যে এনসিপি শক্তিশালী হইতেছে না, অনেকে আইসা যোগ দিতেছে এনসিপিতে, এটা নাকি বিএনপির হাত আছে। বিএনপি চাইতেছে এনসিপি শক্তিশালী হইয়া নিজের পায়ে দাঁড়ায় যাক এবং জামাতকে ছাইরা চলে আসুক। এটাই হচ্ছে রাজনীতি। এরকম কথা অনেকেই বলতেছে। আমি বলি কি জানেন, আপনারা না আসলে অন্ধকারে আছেন। হ্যাঁ, ধুয়ে ধুয়ে খালি চাই মিলারে হবে, ধুয়ে ধুয়ে বাইশ, হয়তো এরকম কিছু হবে না, হইতে পারে না। কারণ কি জানেন, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই জওয়ানরা তো বুদ্ধিমান। দেখেন, ডাক্তার শফিকুর রহমান স্যার যতদিন কথা বলছে নির্বাচনের আগে একটা কথা প্রত্যেকটা ভাষণে বলতো, এই যুবকদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই, এই যুবকদেরকে সামনে রাখবো, আমরা পিছনে থাকবো। এই কথা বলে না ভাই? নিশ্চয়ই বলছে। ওই একই কথা কিন্তু বলতো ডক্টর ইউনূস স্যার, যে যুবকদের হাতে দেশ ছাইরা দিতে হবে, নতুন বাংলাদেশ চাইলে তাদের হাতেই দেশটাকে ছাইরা দিতে হবে, এরকম ইঙ্গিতই তো দিত। এর মানে কি আমি বলতে চাচ্ছি বুঝছেন? এখন যা কিছু হইতেছে, এই যে এনসিপি শক্তিশালী হইতেছে, এর পিছনে জামাতের হাত আছে ভাই, এটা মাথায় রাখবেন। জামাতের হাত আছে। জামাত চাইতেছে শক্তিশালী হইয়া দাঁড়াক এনসিপি, কারণ 3টা দল লাগে। হ্যাঁ ভাই, মিনিমাম 3টা দল লাগে একটা দেশকে পরিচালনা করার জন্য। একটা সরকারি দল, একটা বিরোধী দল, আর তৃতীয় শক্তি একটা লাগে। আরো অনেক আছে, সেগুলোর প্রতি সম্মান রেখেই বলতেছি ভাই। হ্যাঁ, ওই যে আনতারিকের একটা দল আছে না, কি যেন নাম দিছি, ভুলে গেছি, ওর দলকেও আমি সম্মান জানাই। ও কাজে লাগে তো, হ্যাঁ ও কাজে লাগে। কোষা নৌকার মতো বড় নৌকার পিছনে কাজে লাগে। কি কাজে লাগে বুঝা নিয়েন, বড় নৌকা থেকে কোষায় নৌকায় নাই মা কি করে এটা বুঝা নিয়েন, ওইভাবেই কাজে লাগে। এই ধরনের দলকেও আমি সম্মান জানাইতে চাই। সব দলেরই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ওই কথাটা কেউ মাইনা নিবেন না। ওইটা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এনসিপি কে পচাইবার জন্য। মানে এনসিপি হলো বেঈমান, যে জামাতের কারণে তারা নিজেরা দাঁড়ায় থাকতে পারছিল এই নির্বাচনে, নাহলে নির্বাচনে হারায় যাইতো, তো দাঁড়ায় থাকতে পারছে নিজের পায়ে জামাতের ব্যাকিং এ। তাদের সঙ্গে বেইমানি করতেছে এনসিপি, এই ন্যারেটিভই তৈরি করতেছে এরা। এগুলাতে কান দিবেন না। বড় ভাই ছোট ভাই একসাথেই আছে, মুরব্বীরা যা বলবে বুদ্ধিমানরা সেই পথেই চলবে, এইটা মাথায় রাখেন। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কথা উঠছে না, যে জামাত ছাড় দিতেছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দাঁড় করাইতে চায় একটা জায়গা থেকে, জামাত সেটা মাইনা নিতেছে না। এটা মাইনা নিল কি মাইনা নিল না, ওই সময়টা কিন্তু এখনো আসে নাই, তার আগেই আলোচনা চলে আসছে। ওইটা নির্বাচনটা সামনে আসুক, তারপরে হিসাব মিলানো যাবে কে কোন অঙ্কেতে চলে। কিন্তু ওরা একসাথেই আছে, একসাথেই থাকবে, এনসিপি আর জামাত একসাথেই থাকবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।